আমাদের এখানে ওদের নামে কোনো জমি কিনতে পারতেন না, কিন্তু ওনারই সম্পত্তি। আর ও চুঁইয়ে চুঁইয়ে ওই ডেড বডির জল আমাদের পুকুরে আসবে, এই জল আমরা খাই, এই জলে চান করি, তো দূষিত হয়ে যাবে। ডেভিড আর ম্লেচ্ছ হয়ে গেল, কোথাও জায়গা হলো না। তখন অস্পৃশ্য হিসেবে ত্যাগ করলাম, তুলে নিয়ে এসে এখানে দেওয়া আছে। নয়, এর ভেতরেই ওনাকে শোয়ানো আছে। নমস্কার বন্ধুরা, আজকে শুদ্ধ টাচ আমার এই ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন খুব ইন্টারেস্টিং বাংলার, বিশেষত কলকাতার একটা ইতিহাসের বলা যায় একটা অন্যরকম ঐতিহাসিক ঘটনা নিয়ে আবার আমাদের সেই ঐতিহাসিক চিকিৎসক ডাক্তারবাবু ডাক্তার শঙ্কর কুমার নাথের সাথে। আজকের টপিকটা ভারী ইন্টারেস্টিং। কি সেটা হচ্ছে আমাদের পানীয় জল। আজ থেকে 200 বছর আগে কিভাবে ইংরেজরা আমাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছিলেন, আর কিরকমই বা করেছিলেন নিজেদের জন্য, কতটা তখনও ফারাক ছিল এই দুইটি ধরনের উপর, সাদা চামড়া এবং কালো চামড়ার সেই চিরকালীন বিভেদ, এবং তার সাথে কিভাবে জড়িয়ে পড়েছিলেন মাননীয় ডেভিড হেয়ার। চলুন শুনে নেন। এই জায়গাগুলোর বেশিরভাগ অংশটাই ছিল ডেভিড হেয়ারের সম্পত্তি। যে ওরা আমাদের এখানে ওদের নামে কোনো জমি কিনতে পারতেন না, ওই নিয়মটা ওরাই করেছিল। ফলে ডেভিড হেয়ার কিনতে পারেননি জমি, এইখানে সবটাই অনেকটাই ডেভিড হেয়ার। উনি করেছিলেন কি, ও চাকর বাকর হ্যাঁ তার নামে সব করে দিয়েছিলেন, কিন্তু ওনারই সম্পত্তি এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে সাহেবরা নেটিভদের কথা ভেবেছে। সাহেবরা নিজেদের যে জল খাওয়ার জল, সেটা হচ্ছে ওই লাল দিঘি ডালাউসিতে করেছে, সুন্দর করে রেখে দিয়েছে, নিজেরা খাওয়ার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা এদেশের মানুষ, কলকাতার মানুষ, কোথা থেকে জল পাবে? জল না মরে যাবে। তখন ওরা প্ল্যান করে পরিকল্পনা করে এই কলকাতার ঠিক মাঝখান দিয়ে লম্বা করে ও উত্তর থেকে দক্ষিণে কতগুলো পুকুর কেটে দিয়েছিল। খুব ভালো করে দেখুন, একদম উত্তরে হেদর পুকুর, ওই রাস্তাটাই ভাবুন, রাস্তার বাইরে যায়নি কখনো, ওই রাস্তার একদম উত্তরে হেদর পুকুর, পরেরটা কলেজ স্কোয়ারের পুকুর, তারপর একটা ওয়েলিংটনের পুকুর, তারপরে ওয়েলেসলির পুকুর, এক লাইনে। আর একদম শেষে হচ্ছে উড স্ট্রিটে ওই পুকুরটা, কি বলে, গোর্কি সদনের কাছে যে পুকুর, এক লাইনে রয়েছে, যাতে ওদিকে লোকজনও খেতে পারে, জলটা পেতে পারে, কলকাতার এদিকের লোকজনও জল পেতে পারে। এইভাবে এরা করেছিল। আর জল বেশিরভাগ সময় নষ্ট হয়ে যেত। জল এখানে আনবে কে? একমাত্র বৃষ্টি ছাড়া আনতে পারে না। জল আনার জন্য পাইপে করে আনতে হবে, কোত্থেকে আনবে? পাম্পই নেই তো। তো আমাদের বাংলায় তথা ভারতবর্ষে প্রথম পাম্পটা যিনি বানিয়েছিলেন জল তোলার জন্য, তার নাম হচ্ছে উইলিয়াম জোন্স। মানে এসেরিক সোসাইটি নয়, ইনি আরেকজন উইলিয়াম জোন্স। এনাকে বলা হতো গুরু জোন্স। ইনি থাকতেন হাওড়ায়, হাওড়ার রূপকারিণী। হাওড়ায় হেন জিনিস নেই, কলকারখানা নেই যিনি করেননি। ইনি আসলে কলকারখানার মাস্টার, একবারে ইঞ্জিনিয়ার একবারে। ও তখন তো পাস করেননি, কিন্তু ইঞ্জিনিয়ার। বি কলেজ, শিবপুর বি কলেজের যে বিল্ডিংটা উনিই পরিকল্পনা করেছিলেন, ওই 1821 সালে তৈরি ওই বিল্ডিংটা। এইরকম ওনার অনেক আছে। উনি ঠিক করলেন তখন বাষ্পের যে ক্ষমতা, স্টিম ইঞ্জিন, একটা স্টিম ইঞ্জিন বানাবে। তখন রেল চলছে না, কোথাও চলছে না, বিদেশেও চলছে না, এখানেও চলছে না। আমি বলছি এই 1820 সাল 21 সাল নাগাদ। তখন উনি একটা স্টিম দ্বারা ইঞ্জিন বানালেন। সেই ইঞ্জিনটা বসলো চাঁদপাল ঘাটে। দেখুন কি আশ্চর্য, এর মধ্যে আবার এসে গেল চাঁদপাল ঘাটের নাম। চাঁদপাল ঘাট একটা অনেক কারণে একটা ঐতিহ্যমণ্ডিত গঙ্গার ঘাট। বিবাড়ি বাগে একদম প্রপার ডালহাউসি বা বিবিডি বাগ যেটাকে আমরা বলি আজকের দিনে, একদম সেখানে সেটা অবস্থিত। সাধারণত ব্রিটিশরা যখন আসতেন, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসতেন, তারা এই ঘাটেই কিন্তু নামতেন। যেমন ধরুন 1784 সালে প্রথমবার নেমেছিলেন লর্ড কর্নওয়ালিস। তেমনি ধরুন 1820 থেকে 1822 এই সময়টাতে এই জল সরবরাহ করার জন্য এখানে প্রথম বাষ্প চালিত যে পাম্প, যেটি শঙ্করদা বলছিলেন, উইলিয়াম জোন্স, যাকে গুরু জোন্স বলা হতো, যিনি হাওড়ার উপকার,
তিনি এখানে ওই বাষ্পচালিত পাম্পের সূচনা করেন, তৈরি করেন। একজন ইঞ্জিনিয়ার না হয়েও ইঞ্জিনিয়ার, স্বাভাবিক, নিউটনকে তো আর কেউ বলেনি যে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ে তবে সায়েন্সের বিভিন্ন তত্ত্ব লিখতে হবে, ঠিক সেই রকম ছিলেন গুরু জোন্স। তো এই চাঁদপাল ঘাট নামকরণ হয়েছিল অদ্ভুত ভাবে। চন্দ্রনাথ পাল ইনি কিন্তু কোনো বিখ্যাত মানুষ ছিলেন না, তিনি ছিলেন সাধারণ একজন দোকানদার, শপ ওনার যাকে বলে। তার নামে, চন্দ্রনাথ পালের নামে এই চাঁদপাল ঘাটের নামকরণ হয়। আজ পর্যন্ত কিন্তু এই ঘাটটি রয়েছে, রক্ষণাবেক্ষণ করা হয়। এখন অবশ্য সেখানে ফেরি জেটি রয়েছে, হ্যাঁ ফেরি চলে। তবে একসময় ঐতিহাসিকভাবে চাঁদপাল ঘাট ছিল একটি গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাট। চাঁদপাল ঘাটে ওই ইয়েতে চলতো, ওই মানে চিমনি ছিল, ওই চিমনিতে আগুন ধরিয়ে দিয়ে, মানে তলা থেকে আগুন ধরিয়ে দিয়ে স্টিম বানানো হতো। ওই স্টিমে তিনি ইঞ্জিনটা চালাতেন। ওই ইঞ্জিনটা প্রথম ব্যবহার করা হলো গঙ্গা থেকে জল তোলা, তারপর পরিশ্রুত করা। এই সমস্ত পুকুরে অ্যাকোয়াডাক্ট দিয়ে এমনি খাল মতো করে এখান থেকে এখানে ঢুকিয়ে দিলেন তিনি। তো এইভাবে শুধু তাই নয়, রাস্তা ধোয়ারও কাজ শুরু হয়ে গেল। ওই ভাগ্যিস পাম্পটা বানিয়েছিলেন। গুরুজনসকে আমাদের সত্যি প্রণাম জানাতে হয়, এইটা তিনি শুরু করেছিলেন বলে ওই পরিকল্পনাটা পেলাম। পরে অনেক উন্নত হতে হতে এইখানে, ওই জন্যে এই 4টে পুকুর কোনোদিন শুকিয়ে যায়নি গুরুজনসের পর, কোনোদিন শুকিয়ে। ঢালটাতে এদিকে আমরা সবাই জানি কলকাতার পশ্চিম দিকটা উঁচু, পূর্ব দিকটা নিচু, ওই জন্য এই দিকটা কোনোদিন ভেসে যায় না, ভেসে যায় সল্টলেক, কারণ ওটা নিচুর দিক। তো ওই নিচুটাকে কাজে লাগিয়ে জল গঙ্গা থেকে ছেড়ে দেওয়া হতো, ও ঢাল বেয়ে 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 এদিকে চলে আসতো। ডেভিড হেয়ার মারা গেছিলেন 1842 সালে 1 জুন। তো ডেভিড হেয়ার যেহেতু নেটিভদের সঙ্গে মিশতেন বেশি, তো ডেভিড হেয়ার ম্লেচ্ছ হয়ে গেল, আর সাহেব ম্লেচ্ছ হয়ে গেল। আমাদের এই সমস্ত গরিব ম্লেচ্ছ পার্টির সঙ্গে মিশতেন উনি। এদের পড়াশোনার জন্য এত চিন্তা করতেন, মেডিকেল কলেজ বানাচ্ছেন, এ করছেন, তা করছেন, ওইখানে এটা বানাচ্ছেন, ওখানে স্কুল বানাচ্ছেন। তো ওকে আমরা করলাম, অস্পৃশ্য হিসেবে ত্যাগ করলাম। এই ছিল ওদের সমাজ, মানে ওই খ্রিস্ট সমাজ। তো উনি মারা যেতে শেষ পর্যন্ত ওদের যে কবরখানাগুলো আছে, স্কটল্যান্ডের কবরখানা তো রয়েছে বাক্সার কাছে, তো উনি তো স্কটিশ ছিলেন, তো সেইখানেও জায়গা হলো না, অন্য কোথাও জায়গা হলো না। ওখানে মল্লিক বাজারের মনে হয়, ও সাউথ পার্ক স্ট্রিটে তো বন্ধ হয়ে গেছে, কোথাও জায়গা হলো না। তখন এদেশের যারা বিদ্বজ্জন, ওই রাধাকান্ত দেবটেব এরা আর কি, এরা বলো মারোগুলি, ওনার তো পুরো কলেজ স্ট্রিটটাই তো ওনার, তো ওনার জায়গা নিয়ে হতে পারে, ওনার জায়গাতেই কবর দিয়ে দাও। তখন এইখানে কবর দেওয়ার কথা ঠিক হলো, পুকুরের দক্ষিণ দিকে। এতেও কিন্তু এই অঞ্চলের কিছু লোকজন বলেছিল, বিরোধিতা করেছিল, বলে ওইখানে ওনার বডি ঢুকবে আর চুঁইয়ে চুঁইয়ে ওই ডেড বডির জল আমাদের পুকুরে আসবে, এই জল আমরা খাই, এই জলে চান করি, তো দূষিত হয়ে যাবে। আবার একদল বলো না, হবে না, বিজ্ঞান দিয়ে তা বোঝানো হলো। শেষ পর্যন্ত অনেক কাণ্ড কারখানা করে এখানেই ঠিক করা হলো। মনে রাখবেন, ডেভিড হেয়ার এখানেই কিন্তু শোয়ানো আছে, কোন এমন নয় যে মাটি তুলে নিয়ে এসে এখানে দেওয়া আছে, নয়, এর ভেতরেই ওনাকে শোয়ানো আছে। একবার ভাবুন তো, 5টা জলাশয় উত্তর থেকে দক্ষিণে নেটিভদের জল সরবরাহের জন্য, আর যার জায়গায় বলা যায়, যদিও তার নামে নয়, সংকতা যেমন বললেন, এই বিভিন্ন রকমের তার চাকর বাকর ভৃত্য এদের নামে উনি জায়গাগুলোকে কিনতে বাধ্য হয়েছিলেন, কারণ ব্রিটিশরা নিজেদের নামে কিনতে পারত না। তো সেই জায়গাগুলো তো বকলমে ওনারই, অথচ এমন একটা মানুষ যে সারা জীবন নেটিভদের জন্য নিজেকে উৎসর্গ করলো, আর তার জন্য নিজের দেশবাসীর কাছে, স্কটিশদের কাছে তিনি হয়ে গেলেন মেচ্ছ, তিনি হয়ে গেলেন ব্রাত্য। আর তার সেখানে সমাধিস্থ করতে, নিজের জায়গায় সমাধিস্থ করার জন্য কত রকমের বাধা, এমনকি আইনি বাধার সম্মুখীন পর্যন্ত তাকে হতে হয়েছিল। সমাধিটা তৈরির সময় সমাধি সৌধটা বলেছিল ওরা 1 টাকা করে চাঁদা নেবে, 1 টাকা চাঁদা উঠে যাওয়ার পর চাঁদা নেওয়াটাই বন্ধ করে দেয়। জলটা যেহেতু পানীয় জলে, কারণ এই সব কটা জলই পানীয় জলে, কিন্তু দুবারই মামলায় তারা হেরে যায়। তখন কোর্ট বলে না, এই যা দূরত্ব, এই দূরত্বে কোনো পানীয় জলে দূষণ হচ্ছে না, অতএব, এবং ওটা ওর জমি,
কাজে কিছু করার নেই। আপনি দেখেছেন যেটা সত্যেন ঘোষ একটা কবিতা লিখেছিল, সত্যেন দত্ত, সেই কবিতাটা না এই জায়গায় মারা ছিল। এটা যখন এটা তখন উটের পাঁচিল ছিল, তারপরে সারানোর সময় সব কটা উড়িয়ে দিয়ে শুধু কি ভাগ্যে ওইটা আছে, মূল সৌধটা পাল্টেছে। মূল সৌধটা আমার কাছে খুঁজলে হয়তো পুরনো ছবিতে পাওয়া যাচ্ছে। আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে এই ফলকটা আছে, তাহলে এটাও তুলে দিত। বেশিরভাগ জায়গায় তাই করেছে তো। সত্যি কলকাতার ইতিহাস এক সাসপেন্স থ্রিলারের থেকেও কোনো অংশে কম নয়। পরতে পরতে কলকাতার আনাচে কানাচে এরকম ইতিহাস কথা বলে, কখনো ইতিহাস কাঁদে, কখনো ইতিহাস আমাদের চোখের সামনে পথ দেখায়। আর আমাকে পথ দেখান শঙ্কর দা, মাননীয় ডাক্তার শঙ্কর কুমার নাথ। আজ এখানেই শেষ করছি। পরের দিন আবার এরকমই একটা কলকাতার পুরনো ইতিহাসের কিছু খুব খুব রোমহর্ষক কাহিনী নিয়ে আবার আসছি। অবশ্যই শঙ্করদার সাথে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলে আরো অনেকগুলো এরকম ভিডিও থাকছে, সেগুলো দেখবেন। ভালো লাগলে কিছু কমেন্টে লিখবেন, আমিও চেষ্টা করবো কমেন্টে উত্তর দিতে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।